বিশ্বজিতের হাত লাগিয়ে দেয় সবাইকে। আচ্ছা, এবার আমি শুরু করি নাকি? না এখনই না ভাই, আমি একটা কথা বলি, এখনই সব এনার্জি খরচ করার দরকার নেই। এখনো 1 মাস 3 দিন, হ্যাঁ এখনো 1 মাস 3 দিন। তো যাই হোক, তাহলে নরেন্দ্র মোদীর গ্যারান্টি তখনই আমাদের মনে হয় 15 লক্ষ টাকা, 20 কোটি বেকারের চাকরি, নিঃশর্ত নাগরিকত্ব, এইসব মনে হয়। এখন আমাদের শান্তনু ঠাকুর, যিনি সাংসদ, মাননীয় সাংসদ, তিনি পার্লামেন্ট শেষ, তারপরে অমিত শাহকে গিয়ে হাতে পায়ে অনুরোধ করেছে যে একটা সিএ নিয়ে, নাগরিকত্ব নিয়ে কিছু না বললে আমি তো বনগা লোকসভায় ফিরতে পারবো না স্যার। বললো ঠিক আছে, আমি একটা নোটিফিকেশন করে। নোটিফিকেশন কি করলো না, আপনি দেশের নাগরিক, আপনাকে অনলাইনে দরখাস্ত করতে হবে। কি দরখাস্ত না, আমি ভারতবর্ষের নাগরিক হতে চাই বলে আপলোড দিতে হবে। একটা নির্দিষ্ট ওয়েবসাইট দিল, সেখানে আপনাকে আপলোড দিতে হবে। আচ্ছা, এই যে আমি ভারতবর্ষের নাগরিক হতে চাই, এই কথাটা বলার মধ্যে কি একটা অন্তর্নিহিত লুকিয়ে আছে না, যে আমি ভারতবর্ষের নাগরিক নই? আছে কি নেই? আছে কি নেই? হ্যাঁ, এবার আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক। আপনার বার্থ সার্টিফিকেট, তারপরে আপনার বাবার সার্টিফিকেট, তারপরে আপনার মার সার্টিফিকেট। এইবার ভাবুন, সাতক্ষীরে যাবেন না যশোর না কোথায় ঘুরতে যাবেন। আর তখন তো আমাদের দেশে, তখন ভারতবর্ষেই হোম ডেলিভারি ছিল। আমি জন্মেছি আমার মামার বাড়ি, মাঝ বয়সী মানুষ। আমার বাবা কোথায় জন্মাতে পারে? সে কি হাসপাতালে জন্মাবে? সে তো বাড়িতে দাইমা, ধাত্রীমা। সার্টিফিকেট বাবা মরে ভূত হয়ে গেছে 10 বছর, তেঁতুলিয়া শ্মশানে, স্বরূপনগর। তাহলে দাইমা তারও 50 বছর আগে মারা গেছে। এখন ওই শ্মশানের কাঠ কয়লা সরিয়ে বলতে হবে দাইমা, দাইমা উঠে এসো, একটা সার্টিফিকেটের ব্যবস্থা করো, না হলে আমার ডিটেনশন ক্যাম্পে নরেন্দ্র মোদী পাঠিয়ে দেবে। এই কথাগুলো আমাদের বুথে বুথে প্রচার করতে। আপনাদের আমার বক্তব্য হয়তো শুনতে ভালো লাগছে, অন্য বক্তাদেরও বক্তব্য শুনবেন ভালো লাগবে। শুধু ভালো লাগলে হবে না, শুধু ভালো লাগলে হবে, এই কথাগুলো বুথে বুথে প্রচার করতে হবে। আচ্ছা বলুন তো, নির্বাচন, আমি আগে অনেক ভালো ভালো কথা বলেছি, নির্বাচন কখন সবচেয়ে ভালো হবে? কেউ বলতে পারেন কখন সবচেয়ে ভালো হবে? না, হরিণঘাটা বিধানসভায় 257টা বুথে 257টা নির্বাচনী কমিটি, যেদিন সকাল বিকেল রাত্রি 257টা কমিটি আলাদা আলাদা ভাবে যেদিন পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার দলবাজি করেনি। হতে পারেন আপনি রাম ভক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপির কার্যকর্তা, ওদের আবার বলে কার্যকর্তা, সেই কার্যকর্তার বউ আমার বৌদি, লক্ষ্মীর ভান্ডার পাও বৌদি, পাও? বলছে হ্যাঁ পাও। কই মমতা ব্যানার্জির উপর এত রাগ যে এই ভিডিও, এই না তোমার ওই লক্ষ্মীর ভান্ডার লাগবে না মমতা ব্যানার্জি, আমি নেব, চেয়ারম্যান লাগবে না, শুনি তোমার মুখে একজনও তো সারা বাংলায় খবরে আসেনি যে ফেরত দেশ। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, এদিকে নেওয়ার সব নেত্র, আর বলছো আমাদের এই হবে, আমাদের সেই হবে। বিজেপি পার্টিটা হচ্ছে জুমলা পার্টি। এই নির্মলা সীতারামাইয়া, দেশের যে অর্থমন্ত্রী, ওর স্বামী একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি বলছেন, এটা আমার কথা নয়, দেশের অর্থমন্ত্রী তার স্বামী বলছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, যে হতে পারে 2024 সালের ভারতবর্ষের এই নির্বাচন দেশের শেষ নির্বাচন, এরপরে আর নির্বাচন হবে না যদি বিজেপি ক্ষমতায় আসে। আর বিধানসভা হবে না, পৌরসভা হবে না, পঞ্চায়েত হবে না, লোকসভা হবে না। বিজেপি কেন বলছে আপকা বার 400 পার, 2/3 মেজরিটি চায়, যেমন ইচ্ছা সংবিধান পাল্টে নিতে পারে। আচ্ছা, হরিণঘাটার মানুষের কাছে প্রশ্ন,
59 লক্ষ জব কার্ড হোল্ডার, পরিবার ধরলে 2 কোটি মানুষ, প্রকল্প কার্ড 100% কেন্দ্রীয় সরকারের। আইন হয়েছিল পার্লামেন্টে কবে? 2006 সালের 2রা ফেব্রুয়ারি। সেদিন বিজেপি কোথায়? মোদী সাহেব গুজরাটে। কারা পাশ করেছিল? অবিজেপি সরকার। তারপরে যত প্রধানমন্ত্রী এসছে সবাই মেনেছে, আপনিও মেনেছেন। 2017, 18, 19 আপনি দিয়েছেন। কিন্তু যেদিন থেকে বিজেপির সাংসদ সংখ্যা বেড়ে 18 হয়ে গেল, সেদিন থেকে আমাদের বঞ্চনার পালা শুরু। তার মানে বাংলায় বিজেপি বাড়লে বাংলার যন্ত্রণা বেশি। বাংলার মানুষের ভোট নিয়ে বিজেপির এমপিরা দিল্লিতে গিয়ে বলছে বাংলার উন্নয়নের ভাগের টাকা দেবেন না। বিজেপির এমপিরা, এই আপনার এমপি, আমারও এমপি বঙ্গাল, এরা গিয়ে বলছে টাকা দেবেন না। গরিব মানুষের 59 লক্ষ জব কার্ড হোল্ডার, যাদের ঘরে ঝুড়ি আর কোদাল পুঁজি, ওদের টাকা দেবেন না। 2 বছর আটকানো। আমার নেত্রী, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে দিয়েছেন। আপনাদের হরিণঘাটায় পৌঁছেছে? আচ্ছা, এ কি সব তৃণমূল বাবা? সবাই আছে। 11 লক্ষ আবাস যোজনায় ঘর, গরিব মানুষ খোলা আকাশের নিচে আছে। 2 বছর ধরে মমতা ব্যানার্জি চাইছে। সরকার কার জন্য? The government of the people, by the people, for the people. কোন পিপল? Those who are economically weaker, যারা অর্থনীতিগতভাবে দুর্বল। মাটি কাটার লোক অর্থনীতিগতভাবে দুর্বল না? যার মাটির বাড়ি সে দুর্বল না? তাহলে তুমি কার দালালি করছো? তুমি তো আদানি, আম্বানি, আলুওয়ালিয়া, ঝুনঝুনিওয়ালা, ওই নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া দালালি করছো। এই কথাগুলো 257টা বুথে বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে। মেয়েদের একটু দায়িত্ব বেশি নিতে হবে। আগের মিটিংয়ে বক্তৃতা বলছিলেন, তিনিও বলবেন, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের একটা শখ আছে জানেন তো, এই দেবাশিস গাঙ্গুলি জেলা সহ দাদা তমলুকে কি হবে বলেন দেরি, কাঁথিতে কি জেঠবো? অত সারা বাংলার আপনার খবর নেওয়ার দরকার নেই। আপনি যেখানে বাস করেন ওই বুথের ভোটার তালিকা আপনার করতে পশ্চিম বাংলা, সেই বাংলার আপনি মমতা ব্যানার্জি। আপনার ওই বুথে একটা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থাকতে পারে, একটা অজিত চৌধুরী থাকতে পারে। আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাসকে জয়ের খাতায় তুলে আমরা আমাদের যত গ্লানি সেটা ভুলে যেতে চাই। মঞ্চে আছেন, স্বয়ং প্রার্থী আছেন আমাদের বিশ্বজিৎ দাস। ছোটবেলা থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জীবনে প্রথম থেকে যুক্ত আছে দেবাশিস গাঙ্গুলি। অত্যন্ত ভদ্র, নম্র এবং সাংগঠনিক পরিপক্কতা আছে, এটা উপলব্ধি করা যায়। তো স্বাভাবিকভাবেই বিশ্বজিৎ যে সমস্ত কথা আপনাদের বলেছে, সময়ের অভাবে হয়তো লিফলেটটা তৈরি করতে পারেনি। বনগাঁ লোকসভা কেন্দ্র লিফলেটটা তৈরি করেছে এবং তার সাথে সামঞ্জস্য রেখে যে কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে আমাদের মূল অঙ্গ। আমি এর সাথে 2-4টি কথা নিশ্চয়ই আজকে বলবো। যে সংবাদটা আপনাদের সকলের সামনে পরিবেশন করা দরকার, যেদিনকার ব্রিগেডের ময়দানে 10ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের তত্ত্বাবধানে সেদিনকার যে প্রার্থী তালিকা ঘোষণা হলো, তাতে বিশ্বজিৎ দাসের নাম বনগাঁ কেন্দ্র থেকে উঠে। স্বাভাবিকভাবেই আমি কম বেশি উচ্ছ্বাসিত ছিলাম। তো একদিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের জ্ঞাতার্থে খালি জানিয়ে রাখছি, অন্য কাউকে বলার জন্য না, একদিন মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে আমাকে বললেন, একবার আসতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ডাক,
তড়িঘড়ি যেখানেই থাকি না কেন পৌঁছে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে। সঙ্গে ছিলেন আমাদের এই প্রজন্মের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সেখানে আলোচনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করে আমাকে বলছেন, আপনাকে কোথাও পাঠাতে আমার কিছুটা সংশয় হয়, তার কারণ আপনার শরীর ঠিক আছে কিনা। আমি বললাম, আপনার জন্য সর্বদা আমার শরীর প্রস্তুত। তখন আমাকে বলেন, আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনার দিনঘাটা থেকে শুরু করে বনগাঁর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে বিভিন্ন জায়গায় আমাদের যে সাংগঠনিক শক্তি আছে সেই শক্তির উপর নির্ভর করে কারো যদি অভিমান থেকে থাকে তার সাথে যে এই সিএ আর এনআরসি নিয়ে সর্বস্তরে আমি বাংলার মাটিতে মানুষকে প্রতিবাদ করে বেড়াচ্ছি। মানুষ সংযত হচ্ছে, মানুষ লড়াই করার মানসিকতা খুঁজে পাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই মন থেকে যদি আমরা সরাতে না পারি তাহলে বক্সিরা আপনি মনে রাখবেন পরবর্তী পর্যায়ে আরও বিভিন্ন ধরনের সংশয় তৈরি করে মানুষকে লেজে গোবরে করে দেবে। কারণ কেন্দ্রে ক্ষমতাসীন সরকার খালি ক্ষমতা চায়, অন্য কিছু মানুষের কথা ভাবে না। আমি বললাম, আপনি যথার্থ, আমি প্রচেষ্টা চালাবো। তো সেদিনকার আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম যে আমি আমার চেষ্টা চালাবো, নিশ্চিতভাবে সব সহকর্মীকে একসাথে করব। কিন্তু মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই মুহূর্তে রাষ্ট্রপতি বা আমি সুব্রত বক্সী কারোর কাছে নাগরিকত্বের পরিচয়পত্র নেই। তো কারোর যদি না থাকে, রাষ্ট্রপতি থেকে শুরু করে আমি সুব্রত বক্সী পর্যন্ত, তাহলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কেন প্রয়োজন হবে? আগে সবাই কাছে পৌঁছো, যাদেরকে আপনারা যথাযোগ্য মনে করছেন তাদের কাছে পৌঁছো, তারপরে আমরা ভেবে দেখব আবেদন করব কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লাগাম ধরে আমাদেরকে সংযত করে বলেছেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি কোনোদিন এনআরসি বা সিএ চালু করতে দেব না, এটা কিন্তু আমাদের অঙ্গীকার। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাকে সামনে রেখে আমি আপনাদের সামনে পৌঁছেছি। আমি ওখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে দেবাশিসকে ফোন করে বললাম, দেবাশিস, আমাদের একটা কাজ বাড়লো। তোমার যেমন নদিয়া জেলায় 2টো বিধানসভা কেন্দ্র আছে, তেমনি বনগাঁয় 5টা বিধানসভা। পরবর্তী পর্যায়ে আমি বনগাঁ বিধানসভা মানুষদের সাথে ডেকে এবং আগামী সোমবার আমি বনগাঁয় যাচ্ছি, আমি নিশ্চিতভাবে আলোচনা করব। আমি খালি বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, তিনি আবেদন করে আমাদের বলেছেন আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রটা আমাদের সপক্ষে জড়ো করে দিতে। আমরা যত কষ্ট হোক, যত ভুল বোঝাবুঝি থাকুক, যত নিজেদের মধ্যে মান অভিমান থাকুক, সকলকে উৎখাত করে দিয়ে আমরা নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা নিশ্চিতভাবে বনগাঁ লোকসভা কেন্দ্রে অন্তর্গত এই 2টি বিধানসভা কেন্দ্র, যেটা নদিয়া জেলার অন্তর্ভুক্ত, সেই জেলায় আমরা জয়যুক্ত হব। কিন্তু আমার একটা কথা বলার আছে, 2019 সালে আমরা কিছুটা পিছিয়ে থাকলেও আমরা 2টো বিধানসভা 2021 সালে হেরে গেছি। এখানে যারা আছেন, রাজনৈতিক খিদে কোনো অপরাধ নয়। মানুষের ইচ্ছে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সুযোগ সুবিধে মতো 11 সালে ক্ষমতায় আসার পর 13 সাল এবং 18 সালে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত মানুষের জায়গা করে দিয়েছেন এবং রাজনৈতিকভাবে বহু মানুষের খিদে মিটিয়ে দিয়েছে। যেটা রাজনৈতিক খিদে, কোনো অপরাধ নয়। কিন্তু মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশক্তি দিয়ে রেখেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক যখন পরিবারের সাথে লড়াই করবেন, অর্থাৎ আমি আপনি একত্রিত হই, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন আমরা খারিজ করে দিতে পারি না। আমরা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সকল স্তরের সহকর্মীদের একত্রিত করে আমরা সার্বিকভাবে এই নির্বাচনে শুধু জয় নয়, 2021 সালে যেমন আমরা 211টা আসন পেয়েছিলাম, তেমনি 2026 সালে নিশ্চয়ই অন্তর্ভুক্তির মধ্যে থাকবে এই নদিয়া জেলার কল্যাণী এবং হরিণঘাটা 2টি কেন্দ্রের নাম নিশ্চিত। স্বাভাবিকভাবে আমি সকলের কাছে
আবেদন করব, আসুন সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের লড়াই নতুন করে আপনাদের বলার কোনো অবকাশ নেই। তবে যদি সময় সময় দেবাশিস আমাদের সম্মেলন করেন, একদিন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক জীবনের লড়াই, যে মানুষটা শুরু করেছিল তার রাজনৈতিক জীবন জাতীয় কংগ্রেসের পতাকায় কাঁধেনি, চলতে চলতে তিনি বাংলার মাটিতে জন্ম দিয়েছিলেন 1997 সালের 9ই আগস্ট পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। পরবর্তী পর্যায়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা সিঙ্গুর, নন্দীগ্রাম এবং রিজানুর রহমানের ঘটনা স্বাভাবিকভাবে বাংলার মানুষকে আন্দোলনমুখী করে তুলেছিল, যার পরিপ্রেক্ষিতে 2011 সালের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন বিধানসভা নির্বাচনের পর। আমি নিশ্চিতভাবে বলবো, সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন ছিল বাংলার সর্বস্তরের মানুষের কাছে, সর্বধর্মের মানুষের কাছে, সর্বপেশার মানুষের কাছে, যে বাংলার মাটিতে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে একটা নিশ্চিতভাবে সন্ত্রাসমুক্ত বাংলা উপহার দেবে। তিনি বলেছিলেন উন্নয়নমুখী বাংলা গড়ে তুলব। পরবর্তী